মধ্যপ্রাচ্য বরাবরই বিশ্ব রাজনীতির এক উত্তপ্ত ক্ষেত্র। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলটিতে উত্তেজনা আবারও বেড়েছে, যা শুধু এই অঞ্চলটিতেই নয় বরং বিশ্ব রাজনীতিতে এবং অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ছে। তেল আমদানি, শ্রম বাজার, সেই সাথে কূটনৈতিক ভারসাম্যের দিক থেকে চিন্তা করলে বাংলাদেশ এই অঞ্চলটির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে এই অঞ্চলটিতে বা মধ্যপ্রাচ্যে যে কোনো সংঘাত কিংবা অস্থিরতা বাংলাদেশের অর্থনীতিতে কম বেশি নাড়া দেয়। সুপ্রিয় দর্শক, আমি রাবি ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ ও বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও বাংলাদেশে অর্থনীতিতে এর প্রভাব। আলোচনাটা এগিয়ে নিতে আমাদের সাথে দুজন সম্মানীয় অতিথি উপস্থিত রয়েছেন। একে একে পরিচিত হব তাদের সাথে। আমার প্রথমেই ডানে রয়েছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ, গবেষণা পরিচালক, BIISS। সেই সাথে রয়েছেন ফেরদৌস আরা বেগম, CEO, বিজনেস ইনিশিয়েটিভ, লিভিং ডেভেলপমেন্ট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি প্রথমেই যেতে চাচ্ছি জনাব মাহফুজ কবির আপনার কাছে যে প্রশ্ন, আমরা সবাই জানি এই মুহূর্তে ইরান ইসরায়েলের একটি সংঘাতের কথা, এবং সেই সাথে যদি আমি অ্যাড করি সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে চলমান উত্তেজনার বিশেষ করে ইরান এবং ইসরায়েলের কথা একটু আগে বলছিলাম, সেই সংঘাতে বিশ্ববাজারে অনেকটা তেলের দাম বৃদ্ধি পেয়েছে। কেউ কেউ বলছেন এটি 10% পর্যায়ে চলে গেছে, কেউ কেউ বলছেন 9%-এর উপরে। তাহলে আমরা 10%-ই চিন্তা করতে পারি। এই অবস্থাতে, এই ভূ রাজনৈতিক এবং তেলের দাম বৃদ্ধি, এই অবস্থাতে বাংলাদেশের উপরে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতিতে এবং হচ্ছে সেই সাথে তেলের বাজারে, তাহলে সরকার কি জ্বালানির অন্য উৎস খুঁজে বের করা উচিত বলে মনে করছে? ধন্যবাদ। ইতিমধ্যে যে উত্তেজনাটা তৈরি হয়েছে সেটা আসলে বিশ্ব অর্থনীতির বিভিন্ন ভর কেন্দ্রে কিন্তু একটা প্রভাব তৈরি করেছে। এর মধ্যে বড় একটা জায়গা হলো তেলের বাজার। শুধুমাত্র তেল নয়, গ্যাসেরও ক্ষেত্রে একটা বড় রকমের সমস্যার কথা আমরা আভাস পাচ্ছি। এখন কিছু কিছু জায়গাতে আলোচনা হচ্ছে এখন যে অল্টারনেটিভ কোনো রুট আছে কিনা, যেমন হরমুজ স্ট্রেইট, ওইটা বন্ধ করে দেওয়ার কথাবার্তা কিন্তু বলা হচ্ছে, মানে ইরানের দিক থেকে একটা বড় কৌশলগত জায়গা ওটি। কিন্তু ওইখান থেকে কিন্তু বিশ্বের যে তেলের সরবরাহ বা জ্বালানি সরবরাহ সেটা সিংহভাগ আসে, বিশ্ববাজারে সব জায়গাতে যায়। তো সুতরাং এখন অল্টারনেটিভ রুট কিন্তু খুঁজে পাওয়াটাও খুব টেম্পোরারিলি খুব ডিফিকাল্ট, এবং একই সঙ্গে সেখানে যে বিমা, তারপরে জাহাজ ভাড়া, তো সেগুলো একটা বিষয় আছে। তো এবং অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে আসলে সমুদ্র যে পরিবহন সেটি। তো এখন এই জায়গাটাতে আসলে চট করেই বিকল্প খোঁজা কিন্তু খুব কঠিন। মানে এখন অন্য জায়গাগুলো আছে, যেমন আফ্রিকার কিছু দেশ কিন্তু তেল বিক্রি করে, আলজেরিয়া সহ, তো কিন্তু তাদের সাথে নতুন করে চুক্তি করা, তো সেগুলো অনেকটা কঠিন বিষয়। আবার একই সঙ্গে বাংলাদেশ তেলের যে আমদানি, সেটার যে ব্যয়, সেটার মেটাই অনেক সময় ঋণ করে, তো সেটাও একটা চিন্তার বিষয়, বা বাকিতে রেখে তারা করে। তো এটা দীর্ঘদিনে একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছে। আর কাতারের সঙ্গে যেটা রয়েছে সেটা হলো একটা LNG চুক্তির মাধ্যমে আমরা কিন্তু সেখান থেকে আনছি। আর নতুন কোনো জায়গা যদি হয় তাহলে সেটা হতে পারে ইউরোপ অথবা নর্থ আমেরিকা, বিশেষ করে কানাডা এবং US। তো US এর সঙ্গে কিন্তু আমাদের যেটা শুরু হবে সেটা কিন্তু আগামী বছর থেকে। তো এখন এই অবস্থায় আসলে এই বড় আকারের যে গ্যাসের সরবরাহ এবং একই সঙ্গে যে জ্বালানি তেল, এই দুটা কিন্তু চট করে অন্য জায়গা থেকে নিয়ে আসা যাবে না। আর আরেকটা বড় জায়গা হলো আমাদের রেমিটেন্স, যেটা জন্য আমরা আসলে মধ্যপ্রাচ্যের উপরে বিপুলভাবে নির্ভর করি। আমাদের যে অর্ধদক্ষ যারা শ্রমিক রয়েছেন, কম দক্ষ, তো তাদের সবচেয়ে বড় গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। তো ওইখানে যেহেতু অগ্নিগর্ভ পরিস্থিতি এখন, সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে রেমিটেন্সের উপরে একটা চাপ তৈরি হতে পারে। এখন রেমিটেন্সের জন্য আমরা আসলে আর কোন কোন ডেস্টিনেশনকে নিতে পারি? নতুন করেই তো আসলে এত বড় যে প্রায় 1 কোটির মতো যে শ্রমশক্তি, সেটা কিন্তু আর কিন্তু অন্য যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বা পূর্ব এশিয়ার দেশ এবং একই সঙ্গে যে ল্যাটিন আমেরিকা বা অন্য জায়গাতে আসলে নেওয়া খুব কঠিন সেই অর্থে। তো সেই অবস্থায় আমি মনে করি যে এখন বিকল্প খোঁজা একটা তো উপায় সবসময় হয়, কিন্তু একই সঙ্গে আমাদের আসলে এই কূটনৈতিক উপায়ে বা প্রচেষ্টার মাধ্যমে যেখানে শান্তি প্রতিষ্ঠা করা বা দ্রুত যুদ্ধ থামানো, এই জায়গাতে আমি মনে করি যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। মানে প্রাথমিকভাবে একটা কিন্তু নোট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তো সেখানে বলা আছে যে এই কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণ পথে আসলে এই যুদ্ধের সমাধান করা, এবং এটা জাতিসংঘ সহ অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের মাধ্যমে আসলে এই দিকে যাওয়া। তো এই বিষয়গুলো আসলে চলমান রাখতে হবে। মনে করি যে হুট করে স্বল্প মেয়াদে আসলে তেমন কোনো কিছু করার নেই। তবে আসলে আমাদের যারা ওই বাণিজ্যিক অংশীদার, বিশেষ করে আমি বলবো যে কাতার এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো যেখান থেকে আমরা তেল আমদানি করছি, তাদের সঙ্গে এমন করে কথা বলা যাতে করে এই তেল এবং গ্যাসের সরবরাহটা যাতে বিঘ্নিত না হয় এবং একই সঙ্গে দামটা যেন না বাড়ে, মানে চুক্তি অনুযায়ী যে দামটা আছে সেটার যেন ওই কাছাকাছি থাকে। তো সেইভাবে বলে
আমি মনে করি যে আলাপ আলোচনাটা করা, তো এইভাবে করলে আমি মনে করি যে আপাতত আমাদের একটু দেখতে হবে এবং তারপরে বিকল্পগুলো খুঁজতে হবে। আপনাকে ধন্যবাদ। যেতে চাই জনাবা ফেরদৌস বেগম আপনার কাছে। আমার প্রথম যে প্রশ্ন, একটু আগে মাহফুজ কবির উনি আমাদেরকে রেমিটেন্সের কথা বলছিলেন, সেক্ষেত্রে যদি আমি চিন্তা করি বাংলাদেশে বছরে প্রায় $28 বিলিয়ন রেমিটেন্স আসে, যার 75 বেশি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমাদের 75% আসে। তো সেই ক্ষেত্রে এই যে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কি আসলে বাংলাদেশি প্রবাসীদের চাকরি কিংবা রেমিটেন্স কিংবা নিরাপত্তার উপর কি ধরনের প্রভাব পড়তে পারে, আর এই রেমিটেন্স প্রভাবে আমরা বিকল্প কি চিন্তা করতে পারি? ধন্যবাদ আপনাকে। অবশ্যই বাংলাদেশের অর্থনীতির জন্য রেমিটেন্স একটা বিশাল বড় একটা বিষয়, এবং আমরা দীর্ঘদিন থেকে দেখছিলাম যে রেমিটেন্স ক্রমাগত হ্রাস পাচ্ছিল, বাট খুব রিসেন্টলি আমরা দেখেছি যে রেমিটেন্সটা ক্রমান্বয়ে বাড়ছে, যেটা আমাদের জন্য, আমাদের অর্থনীতির জন্য একটা বিশেষ একটা দরকারি একটা বিষয়, এবং কারণ আমাদের ফরেন এক্সচেঞ্জের দরকার আছে। তবে একটা বিষয়ে যেটা ডক্টর মাহফুজ যেটা বলছিলেন, যে আসলে আমরা তো মধ্যপ্রাচ্যের 75%, আপনি যেটা বলেছেন আমাদের টোটাল রেমিটেন্স কিন্তু আসে ওখান থেকেই, ওই দেশগুলো থেকে, ইট ইজ ট্রু। এবং অ্যাট দি সেম টাইম এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের যে কর্মী বাহিনী যারা যায় সেখানে, তারা কিন্তু বেশিরভাগই খুব একটা মানে সেমি স্কিল্ড বা নন স্কিল্ড যে এইগুলো কর্মী, সেই বাহিনী আমাদের ওখানে পাঠানো হয়। এই কথাগুলো যদিও আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম যে তাদেরকে কিছুটা স্কিল করে, যাতে করে আমরা একই মানে শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে যদি আমরা একটু বেশি ইনকাম করতে পারি, আর একটু স্কিল্ড যে এরিয়াগুলো আছে সেখানে যদি আমরা এদেরকে এমপ্লয় করতে পারি, সেটা আমাদের জন্য অনেক ভালো হতে পারে। বাট অ্যাট দি সেম টাইম ডেফিনেটলি এটাও একটা দীর্ঘমেয়াদী বিষয়। যদিও বাংলাদেশে এখন কিন্তু বেসরকারি খাতে অনেক আপনার ছোট ছোট এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করেছে, তারা কিন্তু স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করছে। যেমন আমরা খুব রিসেন্টলি দেখেছি নার্সিংয়ের উপরে যথেষ্ট ট্রেনিং হচ্ছে। আগে যেটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেলে ছিল, এখন কিন্তু প্রাইভেট সেক্টরে এই ট্রেইনড নার্সদেরকে বিদেশে পাঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। তবে যেই বিষয়টা আমি যেটা মনে করি যে এটার উপর ইম্প্যাক্ট পড়বে কি না, ইমিডিয়েটলি হয়তো ইম্প্যাক্ট পড়বে না, বাট গ্র্যাজুয়ালি এটার তো একটা ইম্প্যাক্ট আসতেই পারে। তো সেই জন্য আমাদের মোটামুটিভাবে সেই রকম একটা প্রিপারেশন আমাদের নেওয়া উচিত, যাতে করে অন্তত লং টার্মে এবং মিড টার্মে আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সেই জন্য আমাদের যে অলরেডি এক্সিস্টিং যে আমাদের ম্যান পাওয়ার আছে তাদেরকে সেইভাবে ট্রেন করা, এবং এই ব্যাপারে গভর্নমেন্টের যে পলিসি, সেই পলিসিগুলোকে সেইভাবে আমার মনে হয় তৈরি করা দরকার বলে আমরা মনে করি। তবে এই বিষয়গুলো গভর্নমেন্টের কনসার্নে আছে এবং তারা এই ব্যাপারে বেশ কিছু কাজ করছে অলরেডি। এবং আপনি দেখেছেন খুব রিসেন্টলি বাজেট অ্যানাউন্সড হয়েছে, সেখানে কিন্তু স্কিল ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্টের বেশ কিছু আপনার স্টেপ তারা নিয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে বিশেষ করে মহিলাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য যথেষ্ট বেশ ভালো মতন অ্যালোকেশন এখানে রাখা হয়েছে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। এবং নট অনলি দ্যাট, 15,000 আপনার উদ্যোক্তা তৈরির জন্য এখানে একটা প্ল্যান করা হয়েছে। সো এই রোডম্যাপগুলি যদি খুব ক্লিয়ারলি টাইম বাউন্ড ওয়েতে আমাদের কাছে আসে, তাহলে যেহেতু এই ইন্টারিম গভর্নমেন্ট হয়তো আর কিছুদিন পরে থাকবে না, যেহেতু আপনারা শুনেছেন ইন দি মিন টাইম আমরা একটা ইলেকশনের ডেট টেন্টেটিভলি পেয়ে গেছি। সো এই রোডম্যাপটা যদি তৈরি করা থাকে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মে আমরা কীভাবে সামনের দিকে এগিয়ে যাব, তাহলে আলটিমেটলি আমি যেটুকু মনে করি যে বাংলাদেশের জন্য খুব একটা ইম্প্যাক্ট পড়ার কথা না। এবং অ্যাট দি সেম টাইম আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা আছে, তার যে একটা পার্সোনাল কানেকশন বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন ইন দি মিন টাইম বেশ কিছু কিন্তু ভালো উদ্যোগ তিনি নিয়েছেন। সেইভাবে যদি আমি দুটো বিষয়ে বলতে চাই, এক নম্বর হচ্ছে লং টার্মে, শর্ট টার্মে তেমন কিছু চিন্তার বিষয় নাই, বাট অ্যাট দি সেম টাইম আমাদেরকে সেইভাবে তৈরি হতে হবে যাতে করে আমরা মোটামুটি স্কিলড ম্যান পাওয়ার আমরা বিদেশে পাঠাতে পারি। এবং আমাদেরকে এই বিষয়টা আমাদের এই মুহূর্তে দক্ষ জনশক্তির কথা বলছেন, তার জন্য তো সময়ের বিষয় আপনি যে উল্লেখ করেছেন, কিন্তু এটি হচ্ছে যে আমাদের পর্যায়ক্রমে হচ্ছে উন্নত হওয়ার বিষয়টি দাঁড় করায়। কিন্তু এই মুহূর্তে যে উত্তেজনা চলছে, এই অবস্থাতে যারা প্রবাসীতে এখন রয়েছেন তাদের চাকরি কোনো নিরাপত্তা ইস্যু এসে দাঁড়াবে কিনা, এবং সেই সাথে বর্তমান সময়ে কিন্তু অনেক ম্যান পাওয়ার যাওয়ার একটা প্রসেসিং এর মধ্যে আছেন, একটি ভালো সংখ্যায় রয়েছেন, সেটা কি বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? এই মুহূর্তে
ইমিডিয়েটলি আমি তেমন কিছু দেখছি না, কারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনাটা যেটা হয়েছে সেটা কিছু স্পেসিফিক, কান্ট্রি স্পেসিফিক। এই মুহূর্তে হয়তো এটা ছড়িয়ে যেতে পারে, সেরকম একটা সম্ভাবনা আছে, যেমন ডক্টর মাহফুজ বলছিলেন। এই মুহূর্তে আমার মনে হয় খুব শর্ট টার্মে তেমন কোনো ইম্প্যাক্ট হয়তো এই মুহূর্তে নাই, বাট গ্র্যাজুয়ালি পরবর্তীতে এটা কি হয় সেই ব্যাপারে আমাদের একটা ভালো মানে আমাদের বিশেষজ্ঞ মতামত এবং আমাদের কনসার্নটা এবং আমাদের দৃষ্টিটা সেইভাবে খুব ক্লিয়ারলি, খুব ক্লোজলি সেটা ফলো আপটা করা দরকার। আপনাকে ধন্যবাদ ফেরদৌসা বেগম। যেতে চাই মাহফুজ কবির আপনার কাছে। আমরা আরো একবার জ্বালানি বিষয়টি নিয়ে কথা বলবো। দেখা যাচ্ছে বাংলাদেশের মোট তৈরি পোশাক খাতে উৎপাদন খরচের 30% বেশি জ্বালানির উপর নির্ভরশীল এবং খাতটি বৈদেশিক মুদ্রার প্রধান উৎস। আমরা জানি 85% বেশি রপ্তানি খাতে আয় আসে আমাদের এই পোশাক খাত থেকে। সেই ক্ষেত্রে জ্বালানির সংকট আসলে এই পোশাক খাতে কতটা ইম্প্যাক্ট করবে বলে আপনি মনে করেন? সংকটের ক্ষেত্রে দুটো দিক আছে। একটা হলো যে প্রাইস বেড়ে যাওয়া, ইতিমধ্যে যে প্রাইস বেড়ে গেছে, তো আমাদের অর্ডার যদি এখন আমরা গ্লোবাল স্পট মার্কেট যেটা আছে, তো যেমন এই যে ব্রেন্ট ক্রুড অয়েল বা এরকম যে ইন্ডেক্সগুলো আছে, তো সেইটার ভিত্তিতে আজকে যদি কিছু কিনি তাহলে সেক্ষেত্রে এখন যে দামটা আছে সেই দাম আমাদের কিনতে হবে। কিন্তু ইতিমধ্যে যেগুলো কেনা আছে বা অলরেডি অর্ডার করে দেওয়া আছে, যে প্রসেসের মধ্যে আছে, তো সেই জায়গাতে যদি জাহাজের ঘুর পথ দিয়ে আসতে হয় তাহলে সেক্ষেত্রে হয়তো কিছুটা খরচ বেড়ে যেতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কিছু ফরওয়ার্ড এরকম কন্ট্রাক্ট থাকে আর কি অনেক সময়, তো সেই জায়গায় আমাদের একটু দেখতে হবে যে কি অবস্থা হয়। তবে সব মিলিয়ে আসলে দাম বেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের। তার কারণ দেখে শুনে যতটুকু মনে হচ্ছে যে আসলে এই কোনো পক্ষই আসলে ছাড় দিতে রাজি হবে না হয়তো, এবং সব মিলিয়ে যদি এই যে সংকট যেটা তৈরি হয়েছে, এই হামলা পাল্টা হামলা, তো সেটা চলতে থাকলে তখন দেখা যাবে কি যে আসলে সব সূচকগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আর বিশ্ববাজারে ইতিমধ্যে একটা চাপ তৈরি হয়েছে, তার কারণ জ্বালানির দাম যখনই বাড়ে তখনই কিন্তু অর্থনীতির অন্যান্য যে সূচকগুলো আছে, তো তারপর বাণিজ্য, সেগুলো কিন্তু সংকুচিত হতে থাকে। তো এটা একটা বড় সমস্যা। এবং একদিকে হলো যে আমরা আমাদের বেশি দামে তেল বা গ্যাস এগুলো কিনতে যদি থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাবে। আর একই সঙ্গে আমাদের যারা প্রয়োগ আছে তাদেরও কিন্তু কিছু কিছু উৎপাদন খরচও বাড়বে, তার কারণ তাদেরও কিন্তু বেশি দামে জ্বালানি কিনতে হবে। তো এখন সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে সরকার হয়তো বেশি দিন এখানে, এখন তো সাবসিডি সেরকম অর্থ নেই, মানে অনেকটাই তুলে নেওয়া হয়েছে, অল্প যা কিছু আছে তো সেটা হয়তো কন্টিনিউ করতে পারবে না, তার কারণ রেভিনিউ প্রেশার আছে গভর্নমেন্টের। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে উৎপাদন খরচ বেড়ে গিয়ে মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং রপ্তানির ক্ষেত্রে যে প্রতিযোগিতা সক্ষমতা সেটা হয়তো কিছুটা কমে যাবে আমাদের। তো এটা অল্প সময়ের জন্য, তবে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায়, অন্তত শান্তি চুক্তি যদি একটা হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমাদের এই ইম্প্যাক্টটা অত বেশি পড়বে না। তবে আমার মনে হচ্ছে না যে এটা সহসাই, হয়তো যদি একটা চুক্তি হয় তাহলে সেক্ষেত্রে অল্প দিনের জন্য হয়তো থাকবে, কিন্তু উত্তেজনাটা চলতে থাকবে। এই মুহূর্তে যে তেলের দাম বাড়তি বৃদ্ধি পেয়েছে, তা কি আর কমে আসার সম্ভাবনা রয়েছে? এই বিশ্ববাজারে তেলের দাম কিন্তু এত সহজে কমে না। কমার কিছু কিছু লক্ষণ আছে, কোনো কোনো জায়গাতে আছে, যে যেমন যদি অ্যাগ্রিগেট ডিমান্ডের সাইড যেটা সারা পৃথিবী জুড়ে, সেটার দিকে যদি একটু কমতে থাকে বা ডাউনওয়ার্ড প্রেশার থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় কমে যায়। বা এই যে আমরা গত সময়টাতে দেখলাম যেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক পর্যায়ে কিন্তু আস্তে আস্তে তেলের দাম কমে যাচ্ছিল। কারণ কি, রাশিয়া মরিয়া হয়ে উঠেছিল বিশ্ববাজারে তেল সরবরাহের জন্য, তখন যতটুকু চাহিদা ছিল তার চাইতে যোগানটা বেশি ছিল, এই কারণে কিন্তু তেলের দামটা নিম্নমুখী ছিল। তো একটা পর্যায়ে গিয়ে কিন্তু এই যে এখন যেটা শুরু হয়েছে, বেড়ে গেছে তেলের দাম, আবার বেড়ে গেছে। তো সুতরাং এখন মনে হচ্ছে যে এই বাড়তিটা চলতে থাকবে কিছুদিন অন্তত, এবং এটার জন্য আসলে বাংলাদেশের জন্য সমস্যা চলতে থাকবে। এবং দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা যদি কমেও আসে, এই তেলের দাম কি কমবে? তেলের দাম এত সহসাই হয়তো কমবে না, তার কারণ তেলকে অস্ত্র বানানোর আমরা বহু আগে বহু নজির দেখেছি। 1970-এর দশকে দেখেছি যে একেবারে বিশ্ব অর্থনীতি নাড়িয়ে দিয়েছিল এই তেলের মাধ্যমে আর কি, যে রাজনীতি, যুদ্ধনীতি যেগুলো হচ্ছিল বা বিশ্ব অর্থনীতিকে আসলে এদিক ওদিক করার চেষ্টা করা। তো এখন আমার মনে হচ্ছে যে এই চেষ্টাটা হবে। এবং আরেকটা ঘটনা আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে যে এই তেল ভান্ডার বা এই যে শোধনাগার, সেগুলোকে ঘিরে কিন্তু হামলা অব্যাহত আছে এখন। তো সুতরাং এইখানেও কিন্তু এক ধরনের সংকট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার কারণ ইরানও কিন্তু বিশ্ববাজারে তেল রপ্তানি করে। তাহলে আমরা বলতে পারি যে এই যে বাড়তি 9% বেশি কিংবা 10% পর্যন্ত বেড়েছে, তার তো ইম্প্যাক্ট রপ্তানি এবং আমদানি দুটোতেই পড়বে। এবং আমাদের যে সমস্যা হবে সেটা হলো যে শুধুমাত্র কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টর নয়, আমাদের পরিবহনও কিন্তু এই এলএনজির উপর ডিপেন্ডেন্ট। তো সুতরাং বিষয়টা এমন নয় যে শুধুমাত্র তেলের দাম বেড়ে যাবে, গ্যাসের দামের ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হবে। তো এই সব কিছু মাথায় রেখে আমাদের এখন এমনিতে একটা রেভিনিউর প্রেশার, তারপরে এই যে বিনিয়োগের ক্ষেত্রে একটা সমস্যা। সরকার অনেক চেষ্টা করছে যে বিনিয়োগের যে একটা সুন্দর গতি নিয়ে আসার জন্য, প্রবৃদ্ধি বাড়ানোর জন্য, কিন্তু আসলে তো জিনিসটা হচ্ছে না সেরকমভাবে। তো এখন এর মধ্যে আবার এই যে তেলের দাম বা জ্বালানির দাম বৃদ্ধির কারণে আর এক দফা সংকট তৈরি হলে তাহলে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং একই সঙ্গে আমাদের হয়তো রপ্তানি আয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আপনাকে ধন্যবাদ মাহফুজ কবির। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরবো আলোচনায়।
সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। ফিরছি আলোচনায়। আমি এই মুহূর্তে আবারও যেতে চাই ফেরদৌসারা বেগম আপনার কাছে। আমি একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে আমরা জানি বর্তমানে আমাদের ইন্টারনালি বিভিন্ন জ্বালানি সংকটে আরএনজি সেক্টরগুলো রয়েছে, তার উপর যদি বৈদেশিক জ্বালানির মূল্য বৃদ্ধি পায় সেক্ষেত্রে আসলে এই আরএনজি কতটা সংকটের মুখে হবে। সে সাথে আপনি আরেকটু আমাদেরকে জানাবেন যে বর্তমান সময়ে বৈদেশিক বিনিয়োগ নিয়ে কিন্তু বিভিন্ন সামিট হচ্ছে এবং এটি নিয়ে আলোচনা হচ্ছে, এই বিদেশি বিনিয়োগ আসলে কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে। ধন্যবাদ আপনাকে আবারও। খুবই যুক্তিসঙ্গত বিষয় এবং কোয়েশ্চেন। সেটা হচ্ছে আমি শুধু একটু অ্যাড করতে চাই আগের যিনি বলছিলেন সেটার সাথে। সেটা হচ্ছে যে ডেফিনেটলি জ্বালানি তো আমাদের জন্য একটা বিশেষ মানে কি বলবো গুরুত্বপূর্ণ বিষয়, এবং একটা রপ্তানি, যেহেতু বাংলাদেশের ইকোনমিটাই হচ্ছে যে এক্সপোর্ট লেড গ্রোথ ইকোনমি আমাদের, এটা আমাদের বিভিন্ন প্ল্যানগুলোতে আমরা এইভাবে অবজেক্টিভসটাকে সেট করেছি। তো এইখানে আমার কাছে যেটা মনে হয়েছে, এই যে প্রেজেন্ট যে গভর্নমেন্ট চলছে তাতে করে কিন্তু আপনার জ্বালানির অল্টারনেটিভসগুলোর ক্ষেত্রে সরকার বেশ ভালোভাবেই কাজ করছে। আপনি জানেন এই পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এখন গ্র্যাজুয়ালি আপনার কি বলবো অল্টারনেটিভ এনার্জির দিকে বা আপনার যেটা নাকি মানে নবায়নযোগ্য জ্বালানি যেটা রিনিউয়েবল এনার্জি যেটা, সেটার দিকে গিয়েছে। আমাদের দেশে কিন্তু কয়েকটা ভালো কাজ হয়েছে এই ইন দি পাস্ট, যেটা নাকি আমরা দেখেছিলাম যে নবায়নযোগ্য জ্বালানির জন্য আমাদের যে টার্গেটটা ছিল সেই টার্গেটটা ফুলফিল করার জন্য তেমন কোনো রোডম্যাপ বা বিশেষ কোনো প্ল্যান ছিল না। এইবার কিন্তু গভর্নমেন্ট অনেকগুলো কাজ এখানে করেছে, অনেকগুলো নতুন টেন্ডার ফ্লোটেড হয়েছে, এবং আমরা আশা করছি গ্র্যাজুয়ালি কিন্তু আমাদেরকে নবায়নযোগ্য জ্বালানিতেই যেতে হবে। এবং তাতে করে যদি অল্টারনেটিভসগুলো আমরা সেট করে রাখি তাহলে কিছুটা হলেও এই ধরনের মানে সমস্যা কিন্তু ভবিষ্যতেও হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ সমস্ত আমাদের নিজের দেশের উপর আমাদের যেটুকু কন্ট্রোল আছে, বিদেশে মানে সমস্ত ওয়ার্ল্ডে কি হচ্ছে সেটার উপর তো আমাদের ফুল কন্ট্রোল নাই। সো এরকম বিষয়গুলোর জন্য আমাদেরকে সেইভাবে তৈরি হতে হবে। এখানে আমি মনে করি যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বা অল্টারনেটিভস অফ দি জ্বালানি যেটা, সেটার জন্য আমাদের একটা প্রচেষ্টা নিতেই হবে। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট কিছু কাজ করছে, আমার মনে হয় প্রাইভেট সেক্টরও এদিকে চলে আসতে পারে। আরএমজির বিষয়ে যেটা আপনি বলছিলেন সেটা হচ্ছে যে কিছুদিন থেকে কিন্তু এই সেক্টরটা ভীষণভাবে একটা সমস্যার মধ্যে আছে গ্যাস প্রাইসের ক্ষেত্রে। গ্যাসের প্রাইসের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে মূল্য বৃদ্ধি হয়েছে, দুই নম্বর হচ্ছে গ্যাসের যে সাপ্লাই যেটুকু থাকার কথা ছিল সেটা তারা পাচ্ছে না। এইটা কিন্তু ইনভেস্টমেন্টকে অলরেডি বেশ একটা কনস্ট্রেইনসের মধ্যে ফেলে দিয়েছে। আর রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে আপনি জানেন যে আমাদের একমাত্র এটাই হচ্ছে রপ্তানিকারী যেটা 85% কন্ট্রিবিউট করে, এবং সেই ক্ষেত্রে ইউএসএ থেকে যে আপনার রেসিপ্রোকাল ট্যারিফ যেটা আসছে সেটা একটা ইম্প্যাক্ট দিয়েছে অলরেডি। তার মধ্যে আবার গ্যাসের যে আপনার স্বল্পতা, সাপ্লাইয়ের স্বল্পতা, সেটাও আমাদের ইনভেস্টরদের বিশেষভাবে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রাইভেট সেক্টর থেকে বারবারই বলা হচ্ছে যে ইনভেস্টমেন্ট কনস্ট্রেইন তো অবশ্যই আছে। আমরা যেমন দেখেছি যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট দীর্ঘদিন থেকে একটা স্ট্যাগনেন্ট পজিশনে চলে আসে, আপনার 23 থেকে 24% অফ দি জিডিপি, যেটা নাকি আমাদের টার্গেট ছিল 27-28%। ইভেন আমাদের 85-এর প্ল্যানে এটা 32%-এ চলে যাওয়ার কথা মানে টার্গেট ছিল। তো সেই বিষয়গুলো আমরা সেইভাবে নিয়ে আসতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে কনফিডেন্স। যেহেতু ইনভেস্টমেন্ট হচ্ছে একটা লং টার্ম অ্যাক্টিভিটি, একজন ইনভেস্টর যখন তার ইনভেস্টমেন্টে আসবে তখন কিন্তু সে তার ওই পার্টিকুলার দেশের পলিসি, তারপরে ওভারঅল ইকোনমিক সিচুয়েশন, গ্লোবাল সিনারিও সবগুলি উপরে বিষয়গুলোর উপরে কনফিডেন্সে নিয়েই সে ইনভেস্টমেন্টে আসে। তো সেই বিষয়গুলো দেখতে কিন্তু এই মুহূর্তে ইনভেস্টমেন্টের বিষয়টা অনেকটা ওয়েট অ্যান্ড সির মধ্যেই আছে। তারা চিন্তা করছে যে দেশের পলিটিক্যাল সিনারিও কোন দিকে যায়, সেখানে একটা স্টেবিলিটি আসে কিনা। অ্যাট দি সেম টাইম গ্লোবালি যে সমস্যাটা তৈরি হলো মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার কারণে, এই সবগুলোতে আমার যেটা মনে হচ্ছে যে ইনভেস্টমেন্টটার যে স্ট্যাগনেন্সিটা আছে সেটা আরও কিছুদিন হয়তো লিঙ্গার করবে। বাট বাংলাদেশে কিন্তু একটা ভাইব্রেন্ট স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ক্লাস আছে, তারা কিন্তু কন্টিনিউয়াসলি ছোট ছোট ইনভেস্টমেন্টে তারা কিন্তু কন্টিনিউয়াসলি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যতটাই বাধা হোক না কেন তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয় এখানে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে বাংলাদেশে খুব একটা চমৎকার সাইলেন্ট একটা রিভলিউশন হয়েছে কিন্তু স্টার্ট আপদের নিয়ে।
অনেক নতুন ধরনের ইনোভেটিভ ছোট ছোট স্টার্টআপ কিন্তু এগিয়ে এসছে এবং ফর দি ফার্স্ট টাইম এবার বাজেটে আমরা দেখেছি 100 কোটি টাকার একটা ফান্ড গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে এবং এর আগেও আরেকটা ফান্ড অলরেডি বাংলাদেশ ব্যাংকে আছে প্রায় 1000 কোটি টাকার। আমরা যেটা মনে করি যে এই যে স্টার্টআপ, ক্ষুদ্র উদ্যোক্তা এবং যে সমস্ত এন্টারপ্রেনিউর অলরেডি ইনভেস্ট করেছে তারা তাদের এন্টারপ্রাইজ বা তাদের বিজনেসটাকে তো তারা ইন্ডাস্ট্রিটাকে তারা সচল রাখার জন্য বিভিন্ন রকম চেষ্টা করেই যাবে। সো এই ক্ষেত্রে এক্সটার্নাল যে চ্যালেঞ্জটা আমাদের জন্য আছে, ইন্টারনাল যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে আমরা এই ট্রায়াল এন্ড এরর বেসিসেই সামনের দিকে এগিয়ে যাব। আপনাকে ধন্যবাদ ফেরদৌসা বেগম। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে আমি এই মুহূর্তে জানতে চাইব 2025-26 অর্থ বছরে বাংলাদেশ যে বাজেট এসেছে তা অনুযায়ী বাংলাদেশকে $38 বিলিয়ন বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করতে হতে পারে। সেই ক্ষেত্রে যদি মধ্যপ্রাচ্যের এই সংকট, তো ডলার সংকট আরো বাড়িয়ে তুলছে, তো সেক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জগুলো মানে কি হতে পারে, কতটা সংকটমুখী হব আমরা? ধন্যবাদ। আসলে আমাদের তো অনেক বৈদেশিক দায় ইতিমধ্যে শোধ করা হয়েছে, বিশেষ করে যে আমাদের জ্বালানির ক্ষেত্রে দায় যেটা ছিল সেটা পরিশোধ করা হয়েছে এবং এটা খুব নীরবে কাজটা করা হয়েছে। এবং আমরা এই যে এখন ডলারকে ফ্লোট করে দিলাম, যদিও এটা বলা হয়েছে যে না ঠিক আছে একটা রেঞ্জের বাইরে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে ইন্টারভেনশনটা করা হবে, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো সংকট তৈরি হয়নি। গতকালকেও কিন্তু মোটামুটিভাবে কি 122.9 টাকা করে পার ডলার এটা যারা কিনছেন তারা এইভাবে কিনছেন। তো সুতরাং এই যে একটা স্ট্যাবিলিটি সেটা কিন্তু আমাদের এই দায় পরিশোধ করার কারণে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমাদের দায় পরিশোধের সক্ষমতা আস্তে আস্তে বাড়ছে। এই যে আমাদের অর্থ পাচার সেটাকে রোধ করা গেছে এবং এখন কিন্তু এই ব্যাংকগুলোতে সেরকম কোনো কেউ ইচ্ছা মতো গিয়ে প্রজেক্ট করে রাজনৈতিক চাপ দিয়ে ঋণ কিন্তু নিতে পারছেন না। তো একটা শৃঙ্খলা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সুতরাং আমাদের অত বেশি ভয় নেই। আর এখন আমাদের সবথেকে চিন্তার বিষয় হচ্ছে কি যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি কত তাড়াতাড়ি স্বাভাবিক হয়। তো সেটার জন্য আমাদের একটু কাজ করে যাতে অন্তত ওইখানে যারা শ্রমিক রয়েছেন তারা সুরক্ষিত থাকেন এবং যারা পাইপলাইনে আছেন তারা যাতে নিরাপদে নির্বিঘ্নে যেতে পারেন একেবারে দুশ্চিন্তা মুক্ত হয়ে। তো সেটার কথা চিন্তা করা এবং একই সঙ্গে আমাদের রপ্তানি বাজার যেন কোনো ঝামেলার মধ্যে না পড়ে। নতুন করে পাল্টা শুল্ক নিয়ে যে কথাবার্তাগুলো আছে ওগুলো তত তাড়াতাড়ি সম্ভব নেগোশিয়েট করে ওই জায়গাটাতে একটা স্থিতিশীলতার মধ্যে দিয়ে যাওয়া। তো এটা হলে আমি মনে করি যে $38 বিলিয়ন এরকম যে পরিশোধ করা, আমরা তো আরও বেশি করে পরিশোধ করি মানে সেই অর্থে। তো এই সব মিলিয়ে আমাদের যে এটা সার্ভিস এবং আমাদের ইম্পোর্ট যেটা গুডস ইম্পোর্ট এই দুটার ক্ষেত্রে কিন্তু আমাদের বিপুল পরিমাণে অর্থ পরিশোধ করতে হয়। তার পাশাপাশি আমাদের এই যে বৈদেশিক ঋণের যে দায় সেগুলো পরিশোধ করা, তো সেগুলো আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা হতে পারে। তবে আমাদের এটা মনে রাখতে হবে যে ব্যবসা বাণিজ্য যদি আরও চাপের মধ্যে পড়ে যায় সামনের দিনগুলোতে, তাহলে সেক্ষেত্রে বিনিয়োগটা যদি ঠিক মতো না আসে, বিশেষ করে যে বৈদেশিক বিনিয়োগ এই মুহূর্তে যেটা হচ্ছে যে নিট আমাদের অলমোস্ট আর কি যে 1.5 বিলিয়নের মতো, তো এবং সেটা কিন্তু বেশ কয়েক বছর ধরে চলছে। আর এটা আসছে মূলত কি আমাদের নতুন ওইরকম বড় কোনো ইনভেস্টমেন্ট সেভাবে আসছে না। বা আমরা আশা করেছিলাম যে এই ইনভেস্টমেন্ট সামিটের পরে হয়তো একটা বড় ডিক্লারেশন আসবে বা কেউ প্রমিস করবে, কিন্তু সেটা এখনো পর্যন্ত ওইভাবে হয়নি। তো এখন যতটুকু আছে সেটা হলো যে অলরেডি যে সমস্ত ইনভেস্টমেন্ট আছে তাই রিইনভেস্ট করছেন মেইনলি। তো ইকুইটি ক্যাপিটালে বা পার্টিসিপেন্ট সেভাবে হচ্ছে না। তো এই কারণেই আসলে আমাদের এই সমস্যাটা তৈরি হয়েছে। তবে আমার কাছে মনে হয় যে রেমিটেন্স যদি আমরা কিছুটা বাড়াতে পারি, মানে হুন্ডিটার প্রভাব কিছুটা কমাতে পারি, তাহলে সেক্ষেত্রে খুব বেশি সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা নেই আগামী দিনগুলোতে। আপনাকে ধন্যবাদ। আমরা অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা জানি নেপাল থেকে বিদ্যুৎ আসার একটি কথা চলছে বা হয়ে গেছে অলরেডি। এই বিষয়টি আসলে এই মুহূর্তে এই পরিস্থিতিতে কতটা ফলপ্রসূ হবে? 50 মেগাওয়াটের যে চুক্তিটা এটা হয়েছে, তো এখন আবার একটু সমস্যাও তৈরি হয়েছে এর মধ্যে, যে ভারত কিন্তু বিভিন্ন জায়গাতে সহযোগিতা হয়তো আগের মতো করছে না। তো এখন এই জায়গাতে আর একটা কথাবার্তা হচ্ছে, মানে একদিকে হচ্ছে এই যে বাংলাদেশ নেপাল যে সীমান্তের যে জায়গাটা ওই জায়গাতে মানে বিশেষ করে মেঘালয়কে কেন্দ্র করে এবং একই সঙ্গে বিহার, এই বিহারের উপরে আসলে আরো বেশি তারা ইন্টারেস্টেড। যে তারা আসলে বলছে এখন যে চুক্তিটা নিয়ে এখন আলোচনা হচ্ছে যে প্রস্তাব নিয়ে, সেটা হলো যে ওই গ্রিড সিনক্রোনাইজেশন, মানে বাংলাদেশের গ্রিড এবং ভারতের গ্রিড একই রকমের হতে হবে, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং এক ধরনের নেতিবাচক কথাবার্তাও হচ্ছে এটা নিয়ে। তার কারণ ইতিমধ্যে বিদ্যুৎ নিয়ে আমাদের যে অভিজ্ঞতা সেটাকে মনে হচ্ছে যে না খুব বেশি বাংলাদেশের পক্ষে যায়নি। এগুলো নিয়ে নানা রকমের কথাবার্তা আছে, যদিও চুক্তির যে ধারাগুলো আছে সেগুলো যতটুকু আনুষ্ঠানিকতা দরকার সেগুলো কিন্তু হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকতাগুলো কিন্তু শেষ কথা নয়। মানে আমাদের দেশের জনগণের স্বার্থ কেমনভাবে মানে প্রতিপালিত হচ্ছে সেটা একটা বড় বিষয় এবং জনগণ কি মনে করছে। তো সেই জায়গাতে যেহেতু কিছুটা অস্বস্তি রয়েছে, আমি মনে করি যে কোনো ধরনের যে বিদ্যুৎ চুক্তি এবং বিশেষ করে যে এই আমাদের নেপালের সঙ্গে যেটা, তো সেই জায়গাটাতে আমাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো যে ওই গ্রিড সিনক্রোনাইজেশন এটা ইম্পর্টেন্ট, কিন্তু সেখানে একটা বড় রকমের রিস্ক আছে। সেটা হলো যে যদি ভারতের দিকে ব্ল্যাক আউট হয় তাহলে সেটা পুরোটা ইম্প্যাক্ট পড়বে বাংলাদেশের উপরে।
এই পুরো বাংলাদেশ থেকে সব টেনে নিয়ে যেতে পারে হয়তো বিদ্যুৎ। তো এই ধরনের একটা কিন্তু মানে ঝুঁকি আছে। তো ওই বিষয়টা মাথায় রাখে টেকনোলজিক্যাল যে কনস্ট্রেন্টগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করা, এটা একটা। আর হচ্ছে যে আমরা একটা স্ট্র্যাটেজিক রিজার্ভার তৈরি করতে পারি কিনা, বিশেষ করে রিজিওনাল একটা রিজার্ভার বা সাব রিজিওনাল লেভেলে, যে যাতে করে এই যে বিশ্ব বাণিজ্যে এখন যে সমস্যাটা তৈরি হবে আসলে এই যে জ্বালানিকে কেন্দ্র করে, তো সেটার জন্য আগে থেকে আমরা কিছু রিজার্ভ যদি রাখতে পারি অন্তত তেলের ক্ষেত্রে, তো সেরকম কিছু রিজার্ভার যদি আমরা তৈরি করতে পারতাম, এর মধ্যে অনেক সস্তায় কিন্তু তেল ছিল, তো সেগুলো কিন্তু আমরা মজুত করতে পারতাম। এবং সেটা এবং একই সঙ্গে যে এই আঞ্চলিক যে সহযোগিতা সেটার মধ্যেও আমরা করা যেত। অনেক বছর ধরে আমরা এটা বলছি, কিন্তু কেউ তো আসলে এটা নিয়ে মাথা কামাচ্ছে না। তা আমি মনে করি যে এই যে আমাদের এখনকার যে অভিজ্ঞতা, সেটাকে কাজে লাগিয়ে অন্তত একটা দুটো রিজার্ভার যদি আমরা তৈরি করতে পারি, তাহলে সেক্ষেত্রে এটা ভালো। এবং একই সঙ্গে বিদ্যুতের যে আমাদের যে কোনো ধরনের চুক্তি বা অন্তত এই উপাঞ্চলিক ব্যবস্থায় আমরা কিন্তু একটা ট্রাইপার্টাইট একটা এগ্রিমেন্ট করতে পারি, যেখানে অন্তত নর্থ ইস্টে কিন্তু বেশ কিছু পটেনশিয়াল আছে, সেখানে ইনভেস্টমেন্ট হতে পারে, সেখানে নেপাল, ভুটান আসতে পারে, ভারত আসতে পারে এবং বাংলাদেশ, এরা মিলে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে হাইড্রো পটেনশিয়াল আছে। তো সেগুলো রিয়েলাইজ করার সব বিষয়গুলো এখন আলোচনা করতে হবে, করে আমাদের এই বিদ্যুতের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিতে হবে। এই পরিস্থিতিতে এখন কিন্তু অনেকে মনে করছেন যে তেলের মূল্যবৃদ্ধির সাথে মূল্যস্ফীতি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণটা খুব জরুরি। আপনি কি মনে করেন এই মুহূর্তে কিভাবে বাজার নিয়ন্ত্রণ করা উচিত, মনিটরিং করা উচিত? বাজারকে আমরা নিয়ন্ত্রণের কথা কখনোই বলবো না, মানে অর্থনীতিবিদরা এটা কখনোই বলেন না যে বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে, বরং বাজারের ভেতরে যে সমস্ত শক্তিগুলো আছে, বিশেষ করে যদি এখানে সিন্ডিকেটের কথাবার্তা আসে, তাহলে সেই ক্ষেত্রে আসলে এই মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। এবং একই সঙ্গে এটার যে গভর্নেন্স সেটাকে ইমপ্রুভ করা, যে বাজার ব্যবস্থাপনাটাই হচ্ছে মূল বিষয়, যে এখানে যাতে প্রতিযোগিতার বাইরে যেন কোনো কিছু না হয়, যে দাম যেন কেউ নিয়ন্ত্রণ না করে, তো সেই বিষয়টা একটু চিন্তা করতে হবে। করে সেইভাবে আসলে এটার যে মানে অনেক সময় দেখা যায় কি যে ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ আছেন যারা কি করেন, বাজার অস্থিরতা তৈরি করতে চান। তো এই ধরনের শক্তিকে মোকাবেলা করাটাই আসলে মূল লক্ষ্য হতে হবে। তার কারণ আমরা দীর্ঘমেয়াদে কিন্তু এক ধরনের যে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে দিয়ে গেছি, এখন বাজারের উপর থেকে কিন্তু আস্থা অনেকটা কমে গেছে। তো সরকার যেটা করেছে গত কয়েক মাসে কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে, এই বাজার ব্যবস্থাপনায় উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের এখন বসে থাকলে চলবে না। তার কারণ এইটার সুযোগে মানে মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা, সেটার সুযোগে দেখা যাবে কি যে অনেকেই আবার চেষ্টা করছে বাজারে একটা অস্থিতিশীলতা তৈরি করতে। সেটাকে সময়গুলোতে তো আসলে মনিটরিংটা জোরদারটা বাড়ানো উচিত। মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট, মানে কেউ যদি এরকম কিছু করে যেটা অসাধু কোনো তৎপরতা হয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে কঠোর হাতে দমন করতে হবে। করে আমি মনে করি যে বাজারে যদি একটা সুস্থির অবস্থা তৈরি করা যায়, আশা করি যে এই যে জ্বালানির দামের কারণে যে সমস্যা তৈরি হওয়ার, সেটা প্রভাবটা কম পড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে আসছি, আবার ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা এখন ফিরবো আলোচনায়। আমি এই মুহূর্তে যেতে চাই ডক্টর মাহফুজ কবির আপনার কাছে। মাহফুজ কবির, আমরা জানি যে বিশ্বব্যাপী আর্থিক সংকটের মধ্যে আমাদের বাংলাদেশ কিন্তু অনেকটা হচ্ছে অনেক জায়গা থেকে তহবিল সংগ্রহ করছে। যেমন আমি যদি উল্লেখ করি, IMF, ADB, জাইকা এসব প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ বা তহবিল সংগ্রহের কথা আসছে। বিশ্ববাজারের এই যে একটা উত্তেজিত পরিস্থিতি বা পরিবেশ, এটি কি আসলে এই সহযোগিতার ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট হবে কিনা বা বাধা সৃষ্টি করবে কিনা? হ্যাঁ, আসলে এখন সরকারের হাতে খুব বেশি আসলে ইনস্ট্রুমেন্ট নেই। আসলে আমাদের এখন ওই যে ফরেন অ্যাসিস্ট্যান্স, তো সেটাকে একটু অ্যাক্টিভলি এক্সপ্লোর করতে হবে। মাঝখানে একটা বড় সমস্যা তৈরি হয়েছিল যে IMF এর সঙ্গে আসলে বনিবনা হচ্ছিল না এবং আমাদের দুটো কিস্তি কিন্তু আটকে ছিল। এখন যেটা হয়েছে যে বেশ আলাপ আলোচনা এবং কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পরে, বিশেষ করে যে ফরেন এক্সচেঞ্জটাকে মার্কেটের উপরে ছেড়ে দেওয়া এবং একই সঙ্গে জেএনবিআর দুই ভাগে ভাগ করা, তো এইটার কারণে কিন্তু অনেকটা স্বস্তি এসছে এবং তারা রাজি হয়েছে আমাদের এই ঋণের অর্থ ছাড় করতে। যদিও এই মাসে আসলে এটা বোর্ড মিটিং হয়ে তখন আসলে এটা ছাড় করে ফেলার কথা, তো আমরা একটু অপেক্ষা করছি। তো এখন IMF এর এইটার সঙ্গে কিন্তু অন্যান্য যে সমস্ত আমাদের সহযোগিতা সংস্থা, বিশেষ করে বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক, তাদেরও ঋণ ছাড়ের প্রশ্ন কিন্তু জড়িত থাকে। তো যেহেতু IMF এর দিক থেকে একটা ক্লিয়ারেন্স এসছে, তো যার ফলে এখন বিশ্ব ব্যাংক এবং ADB থেকে অর্থ ছাড় করাটা সহজ হবে। আর একই সঙ্গে এই দ্বিপক্ষীয় যে সমস্ত সংস্থাগুলো আছে, বিশেষ করে জাইকা এবং EDCF হচ্ছে কোরিয়ান, তো তারাও কিন্তু এখন আসলে বাংলাদেশকে সহযোগিতা করবে। তো সুতরাং এই যে সহযোগিতা, সেগুলো আমাদের যতটা সম্ভব এই LDC গ্র্যাজুয়েশনের আগেই এগুলোকে নিতে হবে। তার কারণ গ্র্যাজুয়েশনের পরে তখন কিন্তু আমাদের কন্ডিশনগুলো অনেক স্ট্রিনজেন্ট হবে এবং এত সহজে কিন্তু এই অর্থ আর পাওয়া যাবে না। তখন এই বিশ্বের যে আর্থিক বাজার, সেখান থেকে আমাদেরকে ঋণ নিতে হবে, সেটার উচ্চ সুদ এবং একই সঙ্গে সেটাই যে রিপেমেন্টের পিরিয়ড, সেগুলো নিয়ে একটু সমস্যা রয়েছে আর কি, যে কম সময়ের ভিতরে শোধ করতে হয়। তারপরে সেক্ষেত্রে আবার ওই আমাদের গ্রেস পিরিয়ড, সেখানে সমস্যা থাকে। তাই আমি মনে করি যে এই জায়গাগুলো এখন একটু এক্সপ্লোর বেশি করে করা উচিত। এবং এখন যেহেতু সুবিধা হয়েছে, তো এই সময়টাতে এই সহযোগিতাগুলো নিয়ে রাখলে তখন কিছু কিছু ডেভেলপমেন্ট পার্টনার আছে যাদের ক্ষেত্রে ঋণ পরিশোধের সময়সীমা 40 বছর পর্যন্ত আছে,
এবং একই সঙ্গে 15 বছরের গ্রেস পিরিয়ড পাওয়া যায়। তো এরকম এই বড় বড় সময় যদি আমরা এই যে গ্রেস পিরিয়ড বা একটা রিপেমেন্ট পিরিয়ড পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে ঋণ নিতে বাধা কোথায়? হ্যাঁ, সুতরাং আমাদের অর্থনীতির জন্য এটা সুবিধা হবে এবং এটা ভালো একটা কমফোর্টেবল একটা জোনে আমরা থাকবো আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের ক্ষেত্রে। তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে না, এই জায়গাগুলোতে আমাদের এক্সপ্লোর করে আসলে এখন কিছু সাহায্য নেওয়া উচিত। কিন্তু আমাদের এই সাহায্য আসতে কি বাধা সৃষ্টি করবে কিনা এই যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা? না, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এটা কোনো সমস্যা তৈরি করবে না, বরং এই অনেকগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সাথে অলরেডি চুক্তি হয়ে আছে, হ্যাঁ, এবং কিছু অর্থ ছাড় হয়েছে, বাকিগুলো হয়তো পাইপলাইনে আছে। তো সেই জায়গাতে এখন এটা সুবিধা হবে আরো। আর এখন বাংলাদেশের জন্য যুক্তি দেওয়াটাও সহজ হবে যে এখন যেহেতু উত্তেজনা চলছে, তার মানে বাংলাদেশের অর্থনীতির উপরে চাপ আছে, সুতরাং তাদেরকে আমরা অনুরোধ করতে পারবো যে তারা যেন খুব দ্রুত এই অর্থটা ছাড় করেন। আর এই অর্থ ছাড়ের সিদ্ধান্তগুলো নেওয়া তো হয় হলো মূলত ওয়াশিংটন ডিসি থেকে বা এই যে ম্যানিলা থেকে, আবার একই সঙ্গে জাইকা বা যদি ইডিসিএফ এর কথা হয়, তাহলে সেক্ষেত্রে যে দেশগুলো আছে সেই দেশগুলোর থেকে এই ঋণের অর্থ ছাড় হতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনাকে ধন্যবাদ। ফেরদৌস-আরা বেগম, আপনার কাছে জানতে চাইবো যে ইন্টারন্যাশনাল যে ক্রাইসিসগুলো, এগুলো তো আসলে আমাদের বিজনেসের উপর অনেকটাই প্রভাব পড়ে। সেক্ষেত্রে আমাদের যে পলিসি মেকাররা রয়েছেন তাদের আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি প্রিপারেশন থাকা উচিত? না, এই সবগুলোর ক্ষেত্রে ডেফিনেটলি পলিসি মেকারদের উপরে তো অনেক কিছুই ডিপেন্ড করছে, এবং যে কথাগুলি আমরা দেখলাম ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, এবং আপনারা জানেন যে আমরা একটা ট্রানজিশনের মধ্যে আছি। আমরা খুব শিগগিরই এলডিসি থেকে গ্র্যাজুয়েটেড হয়ে যাচ্ছি এবং এই সরকার এটাকে ফাইনাল করেছেন যে হ্যাঁ আমরা গ্র্যাজুয়েশনেই যাব। কিছুদিন আগে হয়তো একটা চিন্তা করা হয়েছিল যে আমরা একটু বেশি সময় নিব কিনা, বাট এই ট্রানজিশনটাকে অ্যাড্রেস করার জন্য বা ডেফিনেটলি পোস্ট এলডিসি গ্র্যাজুয়েশনে ইনিশিয়ালি আমাদের কিছু কিছু সমস্যা তো হবেই নতুন সিস্টেমের সাথে অ্যাড্রেস করার জন্য। বাট এখন আমরা দেখেছি যে এইবার বাজেটেও বেশ কিছু কিন্তু স্টেপ গভর্নমেন্ট নিয়েছে যাতে করে গ্র্যাজুয়ালি আমরা WTO কমপ্লায়েন্ট হয়ে যাতে করে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করতে পারি, পলিসিগুলো যাতে সেইভাবে আসে, সেরকমভাবে কিছু কিছু আমাদের অ্যাডজাস্টমেন্ট অলরেডি হয়েছে। যেমন ধরেন একটা দেখেছি আমরা যে 442টা প্রোডাক্টের উপর থেকে সাপ্লিমেন্টারি ডিউটি উইথড্র করা হয়েছে বা কমানো হয়েছে, গ্র্যাজুয়ালি এগুলো ফেস আউট হয়ে যাবে। আমরা দেখলাম যে পলিসি প্ল্যানাররা আপনার মিনিমাম ট্যাক্স বলে একটা বিষয় ছিল, সেখানে আপনার অনেকগুলো সেক্টরের বা প্রোডাক্টের উপর মিনিমাম ট্যাক্স ছিল, সেখানে দুটো সেক্টরের উপর থেকে কিন্তু আপনার মিনিমাম ট্যাক্সের বিষয়টাকে অ্যাডজাস্টেবল করা হয়েছে। যেমন ক্যাশ সাবসিডি, এই আপনার এক্সপোর্টের উপরে যে ক্যাশ সাবসিডি আছে সেখানে যে 10%-এর ক্যাশ সাবসিডি ছিল সেইটা কিন্তু অ্যাডজাস্ট করা যাবে, এরকম একটা বিষয় সেখানে ইনক্লুডেড হয়েছে। আমাদের ট্রান্সপোর্ট বিশাল বড় একটা সেক্টর, এইখানেও আপনার 15 বা 20%-এর মতো বিষয় যেটা ছিল সেটাকে মিনিমাম ট্যাক্স ছিল, সেটাকে আস্তে আস্তে এটা অ্যাডজাস্টেবল করার জন্য চিন্তা করা হচ্ছে। সো পলিসি প্ল্যানাররা ম্যাক্রো লেভেলে এবং মাইক্রো লেভেলে কিন্তু পলিসিগুলো গ্র্যাজুয়ালি এখানে নিয়ে আসছেন। যেমন ধরেন কিছুক্ষণ আগে যে আলোচনাটা হচ্ছিল যে আমাদের যে এইড বা গুলো আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারদের কাছ থেকে পাই, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু একটা কন্টিনিউটি রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। আমি একটা বিষয় একটু এখানে উল্লেখ করতে চাই, যেটা হচ্ছে লজিস্টিক্স ডেভেলপমেন্ট। 2024-এ কিন্তু একটা লজিস্টিক ডেভেলপমেন্ট পলিসি হয়েছে, খুব চমৎকার একটা পলিসি হয়েছে, সেটার জন্য আমরা খুব ক্লোজলি এটার সাথে কাজ করেছিলাম। আপনি জানেন যে লজিস্টিক্স সাপোর্ট কিন্তু একটা বিজনেসের জন্য বা বিজনেস এনাবলিং এনভায়রনমেন্টের জন্য লজিস্টিক্স সাপোর্ট ভীষণভাবে দরকার, এবং বাংলাদেশে আমরা লজিস্টিক সেক্টরে বেশ পিছিয়ে আছি। তো সেখানে একটা মাল্টি মডাল লজিস্টিক্স হাব হিসাবে বাংলাদেশকে ডেভেলপ করার জন্য লজিস্টিক্স পলিসিতে খুব চমৎকার ভাবে বর্ণনা করা আছে, এবং কিভাবে আমরা করব সেই রোড ম্যাপটা এখানে খুব ক্লিয়ারলি বলা আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের একটা ভালো ফান্ডিংয়ের সুযোগ আছে সেখানে, এবং তারা কন্টিনিউ করবে, এবং আমরা চেষ্টা করছি যে এইগুলোকে কিভাবে সামনের দিকে যেভাবে আমরা শুরু করেছিলাম সেটাকে আরও সামনের দিকে নিয়ে আসা যায়, সেই জিনিসগুলোকে আমরা চিন্তা করার চেষ্টা করছি। এবং IMF-এর যে ফান্ডের কথা, সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ম্যাক্রো ইকোনমিক এবং মাইক্রো ইকোনমিক পলিসিতে বেশ কিছু চেঞ্জ গভর্নমেন্ট নিয়ে আসছে। এবং আমরা দেখলাম যে আমরা খুব দীর্ঘদিন থেকে খুব চিন্তা করছিলাম যে আপনার এক্সচেঞ্জ রেটটা যদি মার্কেটের সাথে ফ্লোটিং হয়ে যায় তাহলে হয়তো আমাদের উপর বিশাল বড় একটা ইম্প্যাক্ট করবে, কিন্তু সেটা কিন্তু হয় নাই। গত 1 মাসে আমরা দেখলাম যে এক্সচেঞ্জ রেট কিন্তু মোটামুটি একটা এফোর্ডেবল পর্যায়ে আছে, যদিও এখানে একটা সার্কিট ব্রেকারের কথা আছে, ওইরকম অপশনটা রেখে দিয়েছে। এবং অন্যান্য যে সমস্ত ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম যে মোটামুটি আমরা একটা ভালোর দিকেই যাচ্ছি। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে গভর্নেন্স ইস্যু।
এই ক্ষেত্রে কিন্তু ব্যাংকিং রেগুলেশনের ক্ষেত্রে এবং ব্যাংকিং বিষয়ের উপরে যেহেতু একেবারেই কনফিডেন্সটা একেবারেই খুব একটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যেটা বিভিন্ন জায়গায় এটাকে রেফার করা হচ্ছিল, সেই বিষয়টাগুলোর ক্ষেত্রে কিন্তু একটা মোটামুটি একটা ডিসিপ্লিন নিয়ে আসার জন্য যে এই গভর্নমেন্ট, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে আমি বিশেষভাবে থ্যাঙ্কস জানাতে চাই, উনি এই বিষয়গুলোকে স্ট্রিমলাইন করার জন্য বিশেষভাবে চেষ্টা করছে। এবং আমরা মনে করছি যে এই ডিসিপ্লিনগুলো যখন আস্তে আস্তে এনশিওর্ড হবে, পলিসিগুলো স্ট্রিমলাইনড হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা চলে আসবে, বিজনেসের উপরে ইনভেস্টরদের কনফিডেন্সটা বাড়বে। তবে আমাদের হয়তো আপ টু দি ইলেকশন টাইম ওয়েট করতেই হবে। তো সেখানে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল যেই সার্কামস্টেন্সেসগুলো তৈরি হয়ে যায় সেগুলির উপরে, সবগুলোর উপরে আমাদের কোনো কন্ট্রোল নাই, বাট যেগুলোকে কন্ট্রোল করা যায় সেই ক্ষেত্রে আমার মনে হয় পলিসি প্ল্যানাররা সেভাবে কাজ করছে। বাট আমাদের দরকার হবে যে সকলের সাথে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ব্যাপারে আমাদের কোলাবোরেট করা এবং সেইভাবে করে পলিসিগুলোকে একেবারেই এফোর্ডেবল এবং আমাদের দেশের জন্য যেটা এফেক্টিভ সেইভাবে তৈরি করার জন্য সকল দিক থেকে আমাদেরকে সাপোর্টিভ ওয়েতে কাজ করা। আপনাকে ধন্যবাদ। ফেরদৌসা বেগম, অন্য একটি বিষয় নিয়ে আলাপ করতে চাই, সেটা হচ্ছে আপনি স্টার্টআপদের কথা বলছিলেন, নতুন বাজেটে কিন্তু তাদের জন্য একটা ফান্ডের কথা আপনি বলছিলেন, কিন্তু দেখা যাচ্ছে নতুন বাজেটে কিন্তু অনলাইন বিজনেসের ক্ষেত্রে আগে ছিল 5% ট্যাক্স, 15% করা হয়েছে। এটি কি সংশোধনের কোনো সুযোগ রয়েছে কিনা? এটা আমরা অলরেডি এটা আইডেন্টিফাই করেছি এবং এটা অলরেডি আমরা প্রপোজালও দিয়েছি যে অনলাইন বিজনেস যারা করেন তারা আসলে খুবই ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তারা, আর বিশেষ করে মহিলা এন্টারপ্রেনিয়ররা এই দিকে এগিয়ে আসছিল, কারণ গভর্নমেন্টের পলিসিটাই ছিল তাদের জন্য সাপোর্টিভ। তো এই যে ই কমার্স এবং এফ কমার্সের উপরে হঠাৎ করে এরকম একটা ট্যাক্স ইম্পোজ করা হলো, আমরা ধরে নিচ্ছি যে এই ব্যাপারে কোনো না কোনো রিফর্ম এখানে আসবে, কারণ অ্যাট এ টাইম একেবারে ডাবল করে দেওয়া এটা সত্যি সত্যি তাদের জন্য খুবই ইম্প্যাক্টফুল হয়ে যাবে। এবং এটা যেহেতু এই ট্যাক্সটা তো আলটিমেটলি পুনরায় আলোচনার কোনো সম্ভাবনা রয়েছে? এই বিষয়ে এগুলো নিয়ে পুনরায় আলোচনার সুযোগ আছে। আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলেছি, অ্যাডভোকেসি করছি, আশা করছি যে এরকম সুযোগ বা এই পলিসিগুলো রিফর্মের দিকে যাবে। আপনাকে ধন্যবাদ ফেরদৌসা বেগম। কিছু জিনিস তো গভর্নমেন্ট এগুলো অ্যাকসেপ্ট করবে বলে আমরা মনে করি। ধন্যবাদ। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে ছোট্ট পরিসরে একটি বিষয় জানতে চাইবো। আমরা একটু আগে লজিস্টিকের কথা শুনছিলাম, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি হুতি বিদ্রোহীদের লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে হামলার পর শিপিং খাতে কিন্তু অনেকটা সংকট দেখা দিয়েছে। এই অস্থিরতাটাকে আপনি কিভাবে বলবেন? খুব ছোট্ট পরিসরে জানবো। হুতিরা কিন্তু বেশ দীর্ঘদিন ধরে আসলে এই কাজগুলো করছে, বিশেষ করে যে মার্কিন যে সমস্ত জাহাজ বা রণতরী সেগুলোকে লক্ষ্য করে করছে। কিন্তু এখন যেটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে সেটা হলো যে বাণিজ্যিক জাহাজ। তো এখন আমি মনে করি যে সেই ক্ষেত্রে জাহাজ ভাড়া বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং জাহাজগুলো হয়তো নিয়মিত নাও হতে পারে এই পণ্য পরিবহনের ক্ষেত্রে, এটা একটা। আর হলো যে বিমার যে খরচ সেগুলো বেড়ে যাবে, মানে সব মিলিয়ে আসলে পণ্য পরিবহনের যে খরচ সেটা বেড়ে যাওয়া এবং এক্ষেত্রে আসলে ঝুঁকি তৈরি হওয়া নতুন করে। তো সেইটাই আসলে বিশ্ব বাণিজ্যকে ভোগাবে এবং এতে করে বাংলাদেশের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির, ধন্যবাদ জানাচ্ছি ফেরদৌসা বেগম, আপনাকে দুজনকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের আয়োজন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে, না থাকবো নতুন কোনো আলোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।